শিগগিরই চালু হবে বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট, দুপক্ষের বৈঠক, সম্পদ ফেরত এবং গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান। আপনারা জানেন যে পাকিস্তানের পক্ষ থেকে ফ্লাই জিন্নাহ বলে একটা এয়ারলাইন্স, তারা আমাদের কাছ থেকে অনুমতি চেয়েছে এবং সেই অনুমতিটা আমরা দিয়েছি। বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন, শুল্ক নীতি পুনর্বিবেচনার জন্য মার্কিন প্রতিনিধি দলের কাছে অনুরোধ ঢাকার। সংস্কার প্রক্রিয়া দীর্ঘ না করার আহ্বান বিএনপির ঐকমত্য কমিশনের সঙ্গে আবারও হবে বৈঠক, জাতীয় সনদ তৈরিতে কাজ করছে সরকার। জুনে মিলতে পারে আইএমএফ এর ঋণের চতুর্থ এবং পঞ্চম কিস্তি, অর্থ উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তির সম্ভাবনা। গ্রামীণ ব্যাংকের ওপর সরকারের নিয়ন্ত্রণ কমছে, সংশোধিত আইন অনুমোদন, ব্যাংক লুটেরাদের বিচারে তদন্ত কমিটি করার সিদ্ধান্ত। এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত, টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন, সুতা আমদানি বন্ধের পাল্টা ব্যবস্থা না নেওয়ার সম্ভাবনা। আমন্ত্রণ সংবাদ রাতে, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উন্নয়নে ৭১-এর অমীমাংসিত বিষয়গুলো সমাধান চায় ঢাকা। দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ভবিষ্যতে এই ইস্যু নিয়ে আলোচনার ভিত্তি তৈরি করেছে বলে জানান পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। বৈঠকে পাকিস্তানের কাছে পাওনা $4.32 বিলিয়ন ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি বাংলাদেশে ৩ লাখের অধিক আটকে পড়া পাকিস্তানি ফেরত নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও সরাসরি বিমান যোগাযোগ এবং দ্বিপক্ষীয় নানান ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। তবে বৈঠক সম্পর্কে কোনো মন্তব্য করেনি পাকিস্তানি পররাষ্ট্র সচিব আমনা বালুচ। জান্নাতুল মোহনার রিপোর্ট। অতীতে টানাপোড়েন ভুলে দীর্ঘ ১৫ বছর পর বৈঠকে বাংলাদেশ পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে পররাষ্ট্র দপ্তর পরামর্শ এফওসিতে বসেন। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে। বৈঠক নিয়ে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। তিনি জানান, ৭১-এর অমীমাংসিত বিষয় এবং যুদ্ধাপরাধের দায়ে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা হয়েছে, ভবিষ্যতের জন্য যা ভিত্তি তৈরি করেছে। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ে যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে, সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আসল প্রয়োজন। খুব মজবুত ভিত্তির উপরে দাঁড় করাতে জন্য এই বিষয়গুলোর মীমাংসা উচিত। এবং আমরা মনে করি পাকিস্তানের সাথে বাংলাদেশের এখন যে সম্পর্ক, এই সময়টাতে এই বিষয়গুলো সমাধান করার জন্য একটা উপযুক্ত সময়। পাকিস্তানের কাছে যুদ্ধপূর্ব ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে ব্যবস্থা গ্রহণ করতে জানানো হয়েছে। বাণিজ্য সম্প্রসারণে খুব শিগগিরই সরাসরি ফ্লাইট চালু হবার বিষয়টি নিশ্চিত হয় বৈঠকে। ফরমার ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন বাংলাদেশের, তার একটা হিসাব অনুযায়ী $4,000 মিলিয়ন আর আরেকটা হিসেবে বলা আছে $4.32 বিলিয়ন। আমরা আজকে আলোচনায় এই ফিগারটাই বলেছি। 3,24,147 যারা 14টা জেলাতে 79টা ক্যাম্পে বসবাস করছে। চলতি মাসে 27 তারিখ দুদিনের সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসার কথাও জানান তিনি। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, সংস্কৃতি, রাজনৈতিক, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, প্রতিরক্ষা, শিক্ষা, ক্রীড়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক। তবে ঢাকা সফর নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে অন্য কোনো মন্তব্য না করে বিদায় নেন পাকিস্তানি পররাষ্ট্র সচিব। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্যবসা বাণিজ্য সম্ভাবনা অনুসন্ধানে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব আরোপ করেছেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, কিছু প্রতিবন্ধকতা আছে, এসব কাটিয়ে ওঠার উপায় আমাদের খুঁজে বের করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা বলেন, সার্কের কাঠামোয় পাকিস্তান সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তিনি সবসময় পছন্দ করেন। এ সময় অতীতের বিষয়গুলো স্বীকার করে আমনা বালুচ বলেন, বাংলাদেশ এবং পাকিস্তানকে অবশ্যই দুই দেশের মধ্যে সম্ভাবনাকে
কাজে লাগানোর উপায় খুঁজে বের করতে হবে। বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা প্রেস উইং এই তথ্য জানিয়েছে। প্রতিনিধি দলে রয়েছেন মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট নিকোল এচুলিক এবং অ্যান্ড্রু হেরাপ। এ সময় তারা শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা করেন। প্রেস উইং জানান, মার্কিন কর্মকর্তারা 12 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের উদারতার জন্য গভীর প্রশংসা করেন এবং এই ইস্যুতে অগ্রগতির জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বকে ধন্যবাদ জানান। বৈঠকে প্রধান উপদেষ্টা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি পুনর্বিবেচনার জন্য মার্কিন প্রতিনিধি দলের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমিয়ে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে জোর দেওয়ার কথা জানান পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। জান্নাতুল মোহনার আরেকটি রিপোর্ট। 3 দিনের সফরের শেষ দিন বৃহস্পতিবার দুপুরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ও যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ, মিয়ানমারে মার্কিন চার্জ দি অ্যাফেয়ার্সের সুজান স্টিভেনসন সহ 6 সদস্যের প্রতিনিধি দল পর্যায়ক্রমে বাংলাদেশের উত্তর আমেরিকা অনুবিভাগের ডিজি, সচিব ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি পুনর্বিবেচনার জন্য মার্কিন প্রতিনিধিদের অনুরোধ করা হয়েছে। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে আলোচনা হয়েছে। মার্কিন প্রতিনিধি দলের সাথে আমরা দ্বিপাক্ষিক যে বাণিজ্য ঘাটতি সেটি কি করে কমিয়ে আনা যায় সেই বিষয় নিয়েও কিছুটা আলাপ আলোচনা করেছি। 90 দিনের যেই পজটা দিয়েছে সেটাকে আমরা স্টপ হিসাবে দেখছি না। সে 90 দিনের পজের মধ্যেই আমরা কি করে এই যে নতুন বাস্তবতার প্রেক্ষিতে আমাদের দেশের ভেতরে যে সমস্ত স্টেক হোল্ডার আছেন তাদের সাথে কথাবার্তা বলে একটা পথ বের করতে পারি, সেটা নিয়ে আমরা সময়টা ব্যয় করব। তবে বৈঠকে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে রোহিঙ্গা সংকট সমাধানের উপর। ইউএসএইডের যে সহযোগিতা সেটার পুনর্বিবেচনার কথা বলেছি। বিশেষ করে স্থান পেয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন। আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে আপনারা জানেন যে রোহিঙ্গা বিষয়ে একটা উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই রোহিঙ্গা প্রত্যাবাসনে আমরা তাদের রাজনৈতিক এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানিয়েছি। এছাড়াও সংস্কার কার্যক্রম, জাতীয় নির্বাচন, ইউএসএইড পুনর্বিবেচনা সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। তবে বৈঠক নিয়ে কোনো মন্তব্য জানায়নি মার্কিন প্রতিনিধি দল। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। প্রস্তাবিত সংস্কারে আলোচনার প্রথম দিনে একমত হতে পারেনি ঐক্যমত্য কমিশন এবং বিএনপি। তবে আলোচনা চলবে বলে জানিয়েছেন উভয় পক্ষ। সংস্কারের পক্ষে দলের অবস্থান হলেও অধিক ভালো করতে গিয়ে কালক্ষেপণের পক্ষে নয় বিএনপি, এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি শক্তিশালী সংবিধান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছেন তারা। আরো জানাচ্ছেন তাইফুর রহমান তুহিন। বিভিন্ন কমিশনের দেয়া সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিএনপির সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। শুরুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ভবিষ্যতে বাংলাদেশের গণতন্ত্র যেন হোঁচট না খায় সে ব্যবস্থা তৈরি করতে চায় কমিশন। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে, সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, বাংলাদেশে প্রায় প্রতিটি সংস্কারে রয়েছে বিএনপির অবদান। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সংস্কারের পক্ষে রয়েছে বিএনপি। বিএনপির চেয়ে বেশি সংস্কার বাংলাদেশের কোন রাজনৈতিক দল করেছে? কাজে বিএনপি সংস্কারের বিপক্ষে না, বিএনপি সংস্কারেরই দল। আমরা শুধু একটা জিনিস বলবো যে সবকিছুর মূলে জনগণের সম্মতিতে যেন সব হয়। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, কমিশন থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো স্প্রেডশিট বিভ্রান্তি সৃষ্টি করেছে। যে সমস্ত বিষয়ে হ্যাঁ না জবাবের জন্য যে শিট দিয়েছিল ওখানে উল্লেখ আছে, সেখানে আমরা বিস্তারিত রিপোর্টে গিয়ে দেখলাম বিস্তর ফারাক। স্প্রেডশিটগুলো দিয়ে ওনারা আসলে এটা বিভ্রান্ত করেছেন আমাদের সবাইকে। সংবিধান সংস্কার ইস্যুতে বেশ কিছু প্রস্তাবনা দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আলোচনা চলমান আছে। আগামী রোববার আবারও আলোচনায় বসবে বিএনপি। কনস্টিটিউশনের 8, 9, 10, 12 এগুলোর ক্ষেত্রে আমরা সবগুলো কম্পাইল করে বলেছি যে এই নীতিমালা যেগুলো রাষ্ট্রপ্রচারের নীতিমালা পঞ্চদশ সংশোধনের পূর্ব অবস্থা ছিল সেখানে যাওয়া হোক এবং 5th অ্যামেন্ডমেন্টের মতো করে আমরা সমর্থন করি। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। বাংলাদেশকে দেয়া $470 কোটি ঋণের চতুর্থ এবং পঞ্চম কিস্তি পাওয়ার বিষয়ে আগামী জুনে সিদ্ধান্ত হবে। বাংলাদেশ সফর শেষে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় IMF এর প্রতিনিধি দল। এদিকে 19 এপ্রিল যুক্তরাষ্ট্রে 10 দিনের সফরে যাবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় IMF সহ কয়েকটি উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে দেশের বাজেট সহায়তা নিয়ে আলোচনা এবং বিশ্ব ব্যাংকের সঙ্গে 2টি চুক্তি হতে পারে বলে জানান অর্থ উপদেষ্টা। বিস্তারিত মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্টে। 2023 সালের শুরুতে বাংলাদেশের জন্য $470 কোটি ঋণ অনুমোদন করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। প্রথম 3 কিস্তি এরই মধ্যে দেয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সফর শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে IMF এর প্রতিনিধি দল জানায়, সবকিছু ঠিক থাকলে আগামী জুনের শেষে ঋণের পরবর্তী কিস্তি মিলতে পারে। Our baseline currently is that the team goes back to DC this weekend. The authorities come to DC starting Monday. I think Sunday night they'll be there. The discussions continue in DC, and if all goes well, then we are expecting before the end of the fiscal year we will do a disbursement. এ সময় রাজস্ব আহরণের গতি বাড়ানোরও তাগিদ দিয়ে দলটি জানায়, বাংলাদেশে পণ্য ও সেবার দাম কমলেও মূল্যস্ফীতি এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি। Carefully calibrating the monetary stance to avoid its premature softening will help anchor inflation expectations, while greater exchange rate flexibility will support price competitiveness, rebuild foreign exchange rate reserve buffers, and strengthen the economy's resilience against external shocks. পরে আইনি সংস্কার আন্তর্জাতিক মানদণ্ড মেনে হতে হবে, সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের প্রাতিষ্ঠানিক সংস্কারও জরুরি বলে জানান IMF। এদিকে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, 19 এপ্রিল থেকে 10 দিনের যুক্তরাষ্ট্র সফরে IMF সহ কয়েকটি উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে দেশের বাজেট সহায়তা নিয়ে আলোচনার পাশাপাশি বিশ্বব্যাংকের সঙ্গে 2টি চুক্তি হতে পারে। আমাদের কতগুলো বাজেট সাপোর্টের ইস্যু আছে, আর কতগুলো প্রজেক্ট ওরিয়েন্টেড ইস্যু আছে। ওয়ার্ল্ড ব্যাংক আছে, ADB আছে, IMF আছে, OPEC ফান্ড আছে, সেগুলো নিয়ে আলাপ করব। 2-1টা চুক্তি হতে পারে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে জ্বালানি সহ বেশ কিছু খাতে পণ্য আমদানি বাড়ানোর পাশাপাশি আলোচনার মাধ্যমে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। এখন থেকে গ্রামীণ ব্যাংকে সরকারের নিয়ন্ত্রণ থাকবে 10%, আর ব্যাংকটি চলবে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট 2015 অনুযায়ী জনস্বার্থ সংস্থা হিসেবেই। বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, ব্যাংক লুটেরাদের বিচারের আওতায় নিতে তদন্ত কমিটি গঠনে উপদেষ্টা পরিষদ নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। বৃহস্পতিবার সকালে উপদেষ্টা পরিষদের সভা শেষে গৃহীত সিদ্ধান্ত জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
এতে অংশ নিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ান হাসান জানান, গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ সহ 4টি অধ্যাদেশের খসড়ায় নীতিমালা অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। নীতিগতভাবে কতগুলো চূড়ান্ত অনুমোদন দিয়েছি, তার মধ্যে একটা হচ্ছে সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ। বিশেষ করে ব্যাংকিং খাতে যারা অর্থ লুটপাট করেছেন তাদেরকে আইনের আওতায় নিতে তদন্ত কমিটি গঠন করার কথা জানান সৈয়দা রিজওয়ান হাসান। বলেন, সুশাসন নিশ্চিত হলে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরবে। প্রাথমিক কাজগুলো হয়েছে, এখন ফিনান্সিয়াল ক্রাইমে যারা জড়িত ছিলেন তাদের ব্যাপারে আমরা তদন্তটা শুরু করার জন্য একটা আলাদা কমিটি গঠন করেছি। কথা বলেন গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে। গ্রামীণ ব্যাংকে সরকারের নিয়ন্ত্রণ থাকছে মাত্র 10%, আর ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট 2015 অনুযায়ী এটি জনস্বার্থ সংস্থা হিসেবেই চলবে। গ্রামীণ ব্যাংকের মালিকানা, তার যে দর্শন ছিল যে এটা যারা ঋণটা নেবে সেই বেনিফিশিয়ারির হাতেই থাকবে, সেখান থেকে সরিয়ে সরকারের নিয়ন্ত্রণ অনেকাংশে নিয়ে আসা হয়। আজকে যে অধ্যাদেশটা সংশোধন করা হলো তার মাধ্যমে আগে গ্রামীণ ব্যাংক শুধুমাত্র ভূমিহীনদের জন্য কাজ করত, এখন বিত্তহীনদের একটা সংজ্ঞা সংযোজন করা হয়েছে। বৈঠকে অভিন্ন নদীর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশ স্বাক্ষর করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। আর বিচার প্রক্রিয়াকে আধুনিকায়ন করতে সিপিসিতে বেশ কিছু সংশোধন আনা হয়েছে, যাতে বিচার কাজ দ্রুত শেষ হয়। 3 জেনারেশন যেন না লাগে, 1 জেনারেশনেই যেন মামলা শেষ করা যায়, সেজন্য সিপিসির কিছু সংশোধনী আনা হয়েছে, যাতে করে যারা বিচার প্রার্থী তাদের সময় কম লাগে, তাদের টাকা কম লাগে। এছাড়া বিচারিক আদালতের যেসব সমন জারি হবে তা টেলিফোন ও SMS এর মাধ্যমে দেয়া হবে বলেও জানান তিনি। আমার ধারণা থাকবে ব্যাংক রেজুলেশন। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। রাজধানী পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে বৃহস্পতিবার ভোররাতে চাপাতি ঠেকিয়ে এক তরুণীর কাছ থেকে রূপার চেইন এবং ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইউসুফ ভুঁইয়ার রিপোর্ট। এভাবেই চাপাতি ঠেকিয়ে এক তরুণীর কাছ থেকে রূপার চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ঘটনাটি বৃহস্পতিবার ভোররাতের রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে। এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় একটি রিকশায় 2 জন যাত্রী একটি গলির মুখে এসে দাঁড়ান। এ সময় একটি মোটরসাইকেল এসে তাদের সামনে থামে। পরে কোমর থেকে চাপাতি বের করে তরুণীকে চাপাতি দিয়ে কোপ দেওয়ার অঙ্গভঙ্গি দেখান এবং তরুণীর কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। মোটরসাইকেলে থাকা আরেকজন এসে রিকশায় থাকা তরুণীর গলা থেকেও একটি রূপোর চেইন ও ব্যাগ ছিনিয়ে নেয়। পরে মোটরসাইকেলের চালক ও তার 2 সহযোগী গলির পাশের একটি বাসার দিকে চলে যায়। ছিনতাইয়ের এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ইতোমধ্যে ছিনতাইয়ে জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে বলে জানা যায়। তাকে গ্রেফতার অভিযান চলছে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। সচিবালয়ে নাটকীয় বৈঠক এবং কুমিল্লা বিভাগীয় পলিটেকনিকে হামলার প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মশাল মিছিল করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত 7:45টার দিকে তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের দক্ষিণ গেট থেকে মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। একই ইস্যুতে বগুড়া, যশোর, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে মশাল মিছিল বের করা হয়। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। সচিবালয়ের নাটকীয় বৈঠক ও কুমিল্লা বিভাগীয় পলিটেকনিকে হামলার প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মশাল মিছিল করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত 8টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের দক্ষিণ গেট থেকে মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে ইনস্টিটিউটের পূর্বের সড়ক ঘুরে উত্তরের গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে মেধা শহীদ চত্বরে এসে সমাবেশে মিলিত হয় শিক্ষার্থীরা। এসি রুমে আর বৈঠক নয় উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, সচিবালয়ে আন্দোলনকারীদের সঙ্গে নাটক করা হয়েছে। 6 দফা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। আপনাদের জানিয়ে দেই, আজকে রাতের মধ্যে আপনারা সিদ্ধান্ত নিন, পদত্যাগ করবেন কি দাবি মেনে নেবেন। যদি দাবি না মানেন, কালকে থেকে আমাদের অসহযোগ আন্দোলন শুরু হবে। সারা বাংলাদেশ নেমে যাবে একেবারে। এদিকে
ক্রাফট হটাও, পলিটেকনিক বাঁচাও স্লোগানে 6 দফা দাবিতে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ও প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। কুমিল্লায় মশাল মিছিল করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা শিক্ষার্থীরা। পলিটেকনিক শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে দাবি করে যশোর পলিটেকনিক ক্যাম্পাস থেকে মশাল মিছিল বের করে নিউ মার্কেট ব্লকেট কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। আধা ঘন্টার ব্লকেট কর্মসূচি শেষে ক্যাম্পাসে ফিরে যান তারা। এর আগে দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে বৈঠক করেন পলিটেকনিক ইনস্টিটিউটের আন্দোলনরত শিক্ষার্থীদের 18 সদস্যের একটি প্রতিনিধি দল। পরে বৈঠক সন্তোষজনক হয়নি উল্লেখ করে আন্দোলন চালিয়ে নেওয়ার কথা জানায় কারিগরি শিক্ষার্থীরা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই ভারতের। দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মাঝে এমন দাবি করেছে ভারতের একাধিক সরকারি সূত্র। বৃহস্পতিবার ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নিজেদের বিমানবন্দর এবং স্থলবন্দরের জট কমাতে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। নেপাল এবং ভুটানের বাংলাদেশের পণ্য রপ্তানি ক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কোনো প্রভাব পড়বে না বলেও দেশটির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। এর আগে ভারতের একাধিক গণমাধ্যম বেশ ফলাও করে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের 7 সিস্টার্স নিয়ে মন্তব্য করার পর ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতকে সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থান তুলে ধরেন। বলেন, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতা বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। বাংলাদেশ সরকার মুসলিমদের ওপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তা হানির ঘটনার নিন্দাও জানায় বলে জানান তিনি। শফিকুল আলম বলেন, ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ নিতে হবে। দেখছেন সংবাদ রাত। প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় সফরে কাতার যাচ্ছেন 4 জাতীয় নারী ক্রীড়াবিদ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। দলে রয়েছেন 2 ফুটবলার আফিদা খন্দকার এবং শাহেদা আক্তার রিপা এবং 2 ক্রিকেটার সুমাইয়া আক্তার এবং শারমিন সুলতানা। এই নারী ক্রীড়াবিদদের সফরের আমন্ত্রণ জানিয়েছে কাতার ফাউন্ডেশন। বৈঠকে তারা জানান, কাতার সফরে অভিজ্ঞতা বিনিময় এবং প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের। নারী ক্রিকেটাররা কাতারে ক্রিকেট জনপ্রিয় করার ভাবনাও জানিয়েছেন। আগামী 19 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ মহান স্বাধীনতা কাপ ভলিবল প্রতিযোগিতা 2025। আগামী 19 এপ্রিল এবারের আসরের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 5 দিন ব্যাপী টুর্নামেন্টের সবগুলো খেলা অনুষ্ঠিত হবে ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে। এবারের আয়োজনের পৃষ্ঠপোষকতায় থাকছে তুর্কি এয়ারলাইন্স বাংলাদেশ। মোট 8টি দল এবারে অংশ নিচ্ছে। দলগুলো হলো বাংলাদেশ বিমান বাহিনী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তিতাস ক্লাব, বিকেএসপি, বাংলাদেশ জেল, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার এবং ভিডিপি ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সর্বশেষ 2024 সালের বাংলাদেশ বিমান বাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ সেনাবাহিনী। জুনে আসন্ন কাবাডি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে চলতি মাসে 5 ম্যাচ টেস্ট সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ নারী কাবাডি দল। আগামী 19 এপ্রিল টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল নেপালে যাবে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। 20 এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। 21, 22, 24 এবং 25 এপ্রিল হবে বাকি ম্যাচগুলো। সম্প্রতি বেশ ভালো ফর্মে আছে বাংলাদেশ নারী কাবাডি দল।
গত মার্চে ইরানে অনুষ্ঠিত এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয় করে তারা। এরপর থেকে নিয়মিত অনুশীলন করে যাচ্ছে শ্রাবণী মল্লিকের দল। নেপালের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে আগামী জুনে ভারতে অনুষ্ঠেয় কাবাডি বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ দল। এই ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সাথে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।